হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও গল্পের নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো গল্প শুরু করি। পেছনের চারজনের মধ্যে একজন ছোট এক রিমোট প্রেস করতেই সিলিং থেকে ক্ষুদ্র একটি কাচের অংশ কাবার্ড খোলার মতো খুলে গিয়ে উপর থেকে রাবারের মতো, অথচ রাবার নয় এমন একটি জিনিস নেমে এলো। জিপ সেটার আগা হাতের কবজিতে বেঁধে হঠাৎ টাইলস সরে যাওয়া জায়গায় ডুব দিল যেন। ভেতরে অন্ধকারে কোথাও হারিয়ে গেল। বাকি চারজন অনুভূতি শূন্য পরস্পরের দিকে চেয়ে একে একে তারাও সেই দড়ির মতো জিনিসটি আঁকড়ে নিচে নেমে খানিক পর রোবটের ন্যায় দু হাত পিছু মুড়ে চারজন দাঁড়িয়ে রয় স্থির নির্ভীক। চোখে কোনো আবেগ নেই, অনুভূতির বড্ড অভাব। জিপ দু ধাপ আগে বাড়িয়ে পকেটে হাত পুরে সামনে তাকায়। একটি মেয়ে বসে আছে চেয়ারে, ঘুমন্ত বলা যাবে না, বেহুশ বলা যেতে পারে। তার সামনে একটা টেবিলে, মেয়েটির দু হাতের টেবিলে স্থির এবং হাতের কবজিতে টেবিলে লাগানো চুরির মতো জিনিসটায় আটকে। চাইলেও হাত নাড়াচাড়া করার উপায় নেই। জিপ ডান হাতটা পাশে প্রসারিত করে ধরতেই পেছন থেকে কেউ হাতে পানির মগ তুলে দিল। কয়েকবার পানির জামটা মুখে থুবড়ে পড়ার পর মেয়েটি নিভু নিভু চোখ মেলে। সে জানে না নিজের অবস্থান, সামনে কি হবে, কি হতে চলেছে তাও অবগত নয়। অস্ফুট স্বরে বলল বিড়বিড়িয়ে, আই উইল নট স্পেয়ার ইউ। আসফিয়ান বর্ণ, তোমায় ছাড়ব না। মিশমি ঢোক গেল শুষ্ক। অদূরের দেয়াল থেকে চারের অধিক চোখ একত্রে হুট করে পলক মেলে তাকালো যেন। হ্যাঁ, চোখই, কিন্তু কোনো মানবদেহের লাগোয়া নয়। দেয়ালে বিশাল বিশাল স্ক্রিনে তুষার কালো মনের কি ভয়ানক শীতল চাহনি। রেটিনায় ইংরেজি লেটারে কিছু একটা লেখা, দূর থেকে খেয়াল করা দুঃসাধ্য। সেকেন্ড কয়েক নজর স্থির রাখলে মাথা চক্কর দিয়ে ওঠে। মিশমি দ্রুত চোখ নামিয়ে চতুর্দিকে ক্ষীণ দৃষ্টি হলো। স্ক্রিনের মৃদু আলোতে অপর পাশের দেয়ালে সেটে থাকা তলোয়ার, স্নাইপার রাইফেল চোখে পড়ে। মিশমির মনে হলো স্ক্রিনের ভাষা চোখটি সে আগেও বহুবার দেখেছে। তড়িৎ সামনে তাকাতে কাঙ্ক্ষিত চোখের দেখা মেলে। বর্ণ, তুমি? হাউ ইজ দ্য সারপ্রাইজ? দ্রুত চোখ ক্ষুদায় হাসি পুরুষটি। হাতের কালো গ্লাভস খুলে পুনরায় হাতে পড়ছে। তার সম্পূর্ণ নজর সেখানে। চোখ তুলে তাকালো নর্দি। দুর্বল শরীর, কপালের ডান কোণ কেটে গেছে অল্প, রক্ত শুকিয়ে জমাট বাঁধল। মিশমির গলা শুকিয়ে আসে, পানির তেষ্টা পায়। নড়াচড়া করতেই বুঝতে পারে তার হাত পা চলছে না, কোথাও আটকে। নিজের অবস্থান নিশ্চিত করে হঠাৎ চেঁচিয়ে উঠল রমাই, এসব কি হচ্ছে বলো? মজা করছো আমার সাথে? মিশমি সর্বশক্তি প্রয়োগে চেঁচালেও কর্ণকৌঠরে সফট টিউশনের মতো পৌঁছালো। তবু কপাল কুঁচকে কানে হাত রেখে মেকি গলায় বলে খেয়ালি সুরে, হোয়ার ইউর ভয়েস? আই কান্ট টলারেট সো মাচ নয়েজ। বলার পাকে মুখোশ সরিয়ে টেবিলে রেখে দিল সরে ফেলার মতো। মিশমির হাতের কাছেই। টেবিলটা দেখতে অদ্ভুত, গাছের নয়, কাচেরও নয়। গ্রাম্য বাড়িতে লোহার বাটি ধারালো করতে যে ভারী কষকষে বস্তু ব্যবহার করা হয়, অনেকটা তেমনই দেখতে। কেমন যেন ইলেকট্রিক। শুধু টেবিল নয়, পুরো কক্ষে যা কিছু দেখা যায় সব কিছু মনে হয় ইলেকট্রিক ছোঁয়া আছে। যদিও কক্ষটা তেমন আলোকিত নয়। মিশমি যেখানে বসা তার মাথার উপর বরাবর বড়সড় একটা নিয়ন লাইট, ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। খানিক আগে নীলচে রঙে মেতেছিল, এখন সাদা। রশ্মি এতটাই ক্ষীণ যে কেবল সামনের বর্ণগুলি চোখে পড়ছে। খানিক দূরত্বে দণ্ডায়মান যার রোবট সম মানুষগুলিকে দেখা যায় না। দেয়ালের স্ক্রিন থেকে ভেসে আসা আলোর ঝলকে একটু একটু অনুমান করা যায়। আমায় এভাবে আটকে রাখার মানে কি? চাইছোটা কি তুমি? নাথিং স্পেশাল, ব্যাস তোমার প্রাণটাই। হোয়াট? আচমকা ঝুঁকে এলো বর্ণ, ঠোঁট কামড়ে মিশমির হাতের দিকে চাইল। টেবিলের সাথে যুক্ত চুরির মতো হ্যান্ডকাফে মেয়েটার হাত বদলে। ডান হাতে চুরির উপরিভাগে ছোট্ট এক সবুজ বাটন, বাঁ হাতে লাল। চলো একটা খেলা খেলি। মিশমির সম্মতি ছাড়াই একতরফা খেলা শুরু করে দিল বর্ণ।
লাল বাটনটায় আলতো চাপ দিয়ে 2 কদম পিছু হেঁটে এলো। বিদ্যুৎ শক পেল যেমন পা হতে মাথার তালু অবধি ঝটকা লাগে, থরথর কেঁপে ওঠে, তেমনি কম্পিত হয় মিশমিশ শরীর। এ যেন মৃত্যু যন্ত্রণা। মুখপুটের স্বর ভেঙে কোনো শব্দ বের হয় না। চোখ উল্টে আসে। বর্ণ পকেটে হাত পুরে নিশ্চুপ। আকুত ভয় দাঁড়িয়ে রয়। চোখে একটা তৃপ্তি, একটু আনন্দ। পেছনে বুকে হাত ভাঁজ করে স্থির দাঁড়িয়ে 4 জনের মধ্যে ঠিক ডান পাশের জন মুখোশ উন্মোচন করলে আড়াল থেকে একটি মুখশ্রী দৃশ্যমান হবে। তার নাম সিয়াম। সেদিন ফকির বেশে মিশমির সাথে মিশে বিয়ে হয়েছিল যার। তখনকার সিয়াম ছিল খানিক রসিক, তবে এই সিয়াম স্তব্ধ, নিষ্প্রভু, অনুভূতি শূন্য, ঠিক যেন কাঠপুতুল। চিফ যা আদেশ করবে তাই করতে হবে। সবুজ বাটনে চাপ দিলে মিশমিশ শরীর শান্ত হয়। তেজ হারিয়ে ঝরে পড়া ফুলের মতো নেতিয়ে টেবিলের জীর্ণ মাথা এলিয়ে দিতে চোখগুলো আগুনের ছেঁকা লাগার মতো কিছু মধ্যভাগ থেকে খসে পড়তে নেয়। সে দ্রুত মাথা উঁচিয়ে ফেলল। যা টেবিলে খসে পড়েছিল সব মুহূর্তেই ছাই হয়ে নিমেষেই ফেরার হয়ে গেল পণ্য টেবিলের কোণে কিছু একটা করতে। মাথা এলিয়ে দিতে ইচ্ছে হলেও ভয়ে এমনটা করল না মিশমি। ধীর স্থির চোখে বর্ণর দিকে তাকায়। ঠোঁট টেনে ছেড়ে পড়ে ক্লান্ত হাড় ভাঙা গলায়, পানি পানি খাওয়ানো হলো। জন্মের তৃষ্ণার্তের মতো ডক করে গিলছিল সে। মুখের উপরকে বোতল থেকে পানি ছুঁড়েছে দেখার সময় হয়নি। থুতনি ছুঁয়ে কিছুটা গলাও ভিজে গেছে। একটু আরাম পেল দেহে। শর্তের কথা বলেছিলে তখন, রাইট? ইউ ক্যান টেল নাও। শর্ত? কোন শর্ত টর্ত নেই আমার। প্লিজ বাঁধন খুলে দাও। স্ট্রেঞ্জ অবাক হওয়ার ভান করে চোখ পাকিয়ে বয়সদের দিকে চেয়ে পুনরায় মিশমির দিকে ঘুরে গেল অধর পাকানো হাসি হেসে। এই সুন্দর ভুবনে তোমায় শ্বাস নেওয়ার জন্য 60টি দিন ছেড়ে দিয়েছিলাম। তুমি আমার নয়, বরং আমি তোমার শর্তটা সকালে বলার হিম্মত জোগাতে 60টা দিন অপেক্ষা করিয়েছি। অথচ আজকের দিনে এসে বলছো কোনো শর্ত টর্ত নেই। একটু ট্রেইলার উপভোগ করেই এমন অবস্থা। পিকচার তো আবে বাকি হয়। সুইটি, বর্ণ, ফুলকে কেন টার্গেট করা হয়েছে? অ্যাজ আই থিঙ্ক তোমার শত্রুতা বলো বা ক্ষোভ, সব আমার সাথে। দাঁতে দাঁত চিপিয়ে মিশমি। তোমার উপরেও অ্যাটাক হয়েছিল 2বার, কিন্তু হ্যাঁ। মেয়েটা বিস্ময়ে বাঁকারা হয়ে চোখ তুলে পরপর মস্তিষ্কে কিছু একটা হানা দিল যেন। চাপা স্বরে হঠাৎ বলে ওঠে, যারা তোমায় অ্যাটাক করতে নামতে তারাই আবার ফিরে গিয়ে নিজেদের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেই নাকি নিজেকে শুট করে সুইসাইড করতো। কী করতে তুমি তাদের সাথে? কে তুমি? বান্ন এক লাফে টেবিলে বসে ভাবুক মুখে গালে হাত দেয়। অ্যাটাক আমার উপর? অথচ আমিই জানি না। ঘাড় ঘুরিয়ে চাইল সে। 4 জনের সমস্যার বেশি আসে তারপর। সেফ? তাদের স্বর অব্যক্ত একটি ইঙ্গিত বহন করে। উত্তর পেয়ে যায় বর্ণ। তপ্ত শ্বাস ছেড়ে ক্ষীণ চোখে মিশমির দিকে তাকায়। দৃষ্টি শীতল অথচ একরোখা। যার গহীনে অগ্নিস্ফুলিঙ্গ উতলে পড়েছে যেমন। হঠাৎ উঠে দাঁড়ালো হাতে চাকু নিয়ে। মিশমি টোক দিলে, ওয়াহ বড্ড নাজুক তোমার হাতের আঙুল। লুক লাইক। উপমা দিতে পারল না। বেশ কৌতূহলী গলায় বলল ফিসফিসিয়ে, আমার আরেকটা খেলার কথা মনে পড়েছে। চলো শুরু করা যাক। হাতের পাতা থরথরিয়ে কাঁপতে থাকে। মিশমি চেয়েও গুটিয়ে নিতে পারে না। বর্ণ আঙুলের প্রতিটি ফাঁকে ফাঁকে চাকু একবার উপরে তুলছে তো একবার রাখছে টেবিলে। একটু টেরপটন হলেই আঙুল কেটে দুভাগ হয়ে অধিক সম্ভাবনা। মিশমি এক নাগাড়ে বলে যায় আতঙ্কিত গলায়, টাচ মি বলো, আমি কিচ্ছু করিনি। কেউ একজনের পেছনে আছে, আমি কেবল তাকে হেল্প করেছি। সে তোমায় দুবার অ্যাটাক করে বিফলে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। রাখছিল তোমার প্রতি আমার। সেই ফকির বিয়েতে তুমি চাল উল্টে দিয়ে আমার নিজের দিকটা পরিষ্কার করতে দাওনি মিডিয়ার কাছে। আজও লোকে আমায় নিয়ে মজা করে। আমি এর শোধ দিতে চেয়েছিলাম। ওই লোকের জানার ছিল ভাই বোনের মতো তোমার সবচেয়ে আপনকে। আমি তোমার সাথে মিশে যতটুকু বুঝতে পেরেছি ফুলকে। শ্বাসরোধ করে চোখ খিচে নেয় মিশমি। চোয়াল কাঁপতে থাকে শীতাক্রান্তের মতো।
মধ্যমা আঙুলের মাঝ বরাবর চাকু লেগেছে। হাত থেকে আঙুল আলাদা হতে আর একটুখানি বাকি। চামড়াটা কোনো রকমে লেগে আছে। গলগলিয়ে রক্ত বেরিয়ে টেবিলে লেপ্টে যায়। আশ্চর্যজনক ব্যাপার হলো, মিনিট দুয়েকের পর রক্তগুলো স্বেচ্ছায় খসখসে টেবিলটা সেদ্ধ হওয়ার মতো জিনজিন আওয়াজে চষে নেয়। কিন্তু মিশমি কাটা আঙুল থেকে রক্তক্ষরণ থামে না। চোখ ছাপিয়ে ঝরঝর অশ্রু গড়ায়। বুকু কেঁদে ফুঁপিয়ে ওঠে সে। দয়া করে আমায় যেতে দাও। কপাল গুটিয়ে বর্ণ বিরক্তিতে মাথা তোলে। ভিডিওতে দেখোনি ফুল এভাবে হাত জোর করে বলতে চেয়েছিল, প্লিজ আমায় যেতে দিন। তোমার ওই গুন্ডা পান্ডারা শুনেছিল বলে মনে হচ্ছিল না? এনজয়েবল সিনটা দেখে তোমার কি মনে হয় ওরা ছেড়ে দিয়েছিল? মনে পড়ার মতো বলে, ও হ্যাঁ দিয়েছিল তো, মাই ফল্ট। যখন ব্রেভ গার্ল ফুল ছাদ থেকে জাম্প করি তখন নিশ্চয়ই মারা গেছে ভেবে পালিয়েছিল, ঠিক বলিনি? কান্নার দাপটে সর্বাঙ্গ কেঁপে তার। প্রত্যুত্তরে বলল ক্রন্দগত গলায়, ওরা আমার লোক ছিল না বলো। আমি শুধু ওই লোকটার সঙ্গ দিয়েছি আর ভিডিওটা করিয়েছি। বিশ্বাস করো, লোকটা কে ছিল আমি জানি না। গলার স্বর শুনেছি কয়েকবার, নামটাও বলেনি কখনো। হ্যাক। নামটা নেওয়ার সাথে সাথেই পেছনের একজন কক্ষের অন্য প্রান্তে গেল। আবার ফিরে এসে বর্ণদের সামনে এলো হাতে হেডফোন এবং ল্যাপটপ নিয়ে। মিশমির কানে হেডফোন পরিয়ে দেওয়া হয়। এক সম্বোধিত ব্যক্তি ল্যাপটপে একের পর এক সাউন্ড প্লে করে। কারো কণ্ঠের সাথে মিলছে না। একসময় ফট করে চোখ মেলে ঘন ঘন মাথা ঝাঁকিয়ে উচ্ছ্বসিত দৃষ্টিতে খুশি খুশি বলে উঠল মিশমি, ইয়েস। এমন স্বরে ছিল লোকটা। বর্ণ ঠোঁটে ঠোঁট চেপে তাকিয়ে আচমকে হেসে ফেলে ঠোঁট বাঁকিয়ে। পাশের জনের দিকে বুড়ো আঙুল তাক করে বলো, কোটি কোটি মানুষের ভিড়ে তোমায় শনাক্ত করেছে, ক্রেডিট দিও তাকে। আর তোমার পাঠানো ভিডিওতে যে ভদ্রমহিলার আওয়াজ ছিল তোমার কমরেড, তার খবর নিয়েছ তো একবার? সুস্থ আছে তো বেচারি মেয়েটা? আনিকা, কি হয়েছে ওর? বর্ণ যাকে হ্যাক সম্বোধন করলো তার আসল নাম জিসান। জিসান নিজের দিক থেকে ঘুরিয়ে ল্যাপটপ স্ক্রিন মিশমির দিকে ফিরিয়ে দেয়। দেখা যায় আনিকা হসপিটালের বেডে, হাতে পায়ে মুখে ব্যান্ডেজে মোড়ানো। সাহসে ধরে না মিশমির। ভয়ার্ত গলায় জানতে চায় তবুও, কি হয়েছে ওর? ডক্টর তো বলেছে সিঁড়িতে স্লিপ খেয়েছে, কিন্তু সিক্রেট অন্য কিছু, যেটা আমি আর তোমার কমরেডের মাঝে সীমাবদ্ধ। তোমার নামটাও সেই বলেছে জানো। মেয়েটা নিজে হসপিটালের বেডে শোয়ার সাথে সাথে তোমায়ও ফাঁসিয়ে দিল। ভাবতে পারো কি বিশ্বস্ত তোমার? জিসানের দিকে ইঙ্গিতপূর্ণ চাহনি দিল বোধ হয়। সে লম্বা কদমে দেয়ালের স্ক্রিনে ভাসা একটি চোখের সামনে দাঁড়িয়ে হাতের ইশারা করতেই পর্দা থেকে চোখ সরে গিয়ে আলাদা আলাদাভাবে 4টি ভিডিও চলতে শুরু করে। বর্ণ মিশমিকে বলে, মেইকে চয়েস। ভিডিওগুলোতে কারো বুকে চড়ে খুবই নৃশংসভাবে কলিজা কেড়ে নিচ্ছে ছুরিঘাত, কারো চোখ উপড়ে ফেলা হচ্ছে, কারো হাত পা খণ্ড বিখণ্ড করা হচ্ছে কসাইয়ের মতো। গা গুলিয়ে জমে আসতে চাইল মিশমি। প্লিজ প্লিজ স্টপ। বর্ণর চোখে নিষ্ঠুরতা স্ফুরণ উত্তলে পড়লেও ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মন খারাপি ভঙ্গিতে ফিসফিসিয়ে বলল, ওই পছন্দ হয়নি? ইউনিক কিছু ট্রাই করবে? তোমার ব্যাপার না। কোনো ব্যাপার না, আমি আছি তো। মিশমির প্যাকাশে মুখশ্রী। কী করে বের হবে এখান থেকে? কোথায় আছে সে? ওয়ার্ন করা হয়েছিল আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকানোর প্রতিদানে তোমায় এই সস্তার শরীর জ্বালিয়ে দেওয়া হবে। হুঙ্কার দিয়ে উঠে বলা হয়েছিল হ্যাঁ কি না? মিশমি চেকে উঠে ভয়ে, চোখের পানি ছেড়ে উপর নিচ মাথা ঝাঁকায়। হ্যাঁ, বলা হয়েছে। 3বার সাবধান করেছিল বর্ণ, সে আমলে নেয়নি। ভেবেছিল বর্ণ কখনো তাকে আজও করতে পারবে না, অনুমানও করতে পারবে না সুখের এই অবস্থার পিছন তার সম্মতি আর তার হাত ছিল। না, কোনো মতে এই গারদ থেকে বের হতে হবে তাকে। তারপর শক্তপোক্তভাবে বর্ণকে ধরবে। যা কিছু হয়ে যাক না কেন, বর্ণকে দ্বিগুণ কিছু ফিরিয়ে দিতে হবে। ছলনার আশ্রয় নিল এই পর্যায়ে। ঠিক ছলনা নয়, এই মুহূর্তে কথাটি অন্তরের অন্তঃস্থল থেকেই বেরিয়ে এলো। আর কোনোদিন তোমায় আগে পিছিয়ে আসবো না বলো। এই দেশ ছেড়ে বহু দূরে চলে যাব। এবারের মতো ছেড়ে করে দাও প্লিজ। অথচ এখানে যে একবার চলে আসে, দ্বিতীয়বার সে ফিরে যেতে পারে না। বলার ফাঁকে কোপ বসাতে কাটা আঙুল হাতটা ছেড়ে আলাদা হয়ে যায়।
মিচমিচে যায়, চিৎকার করে, ক্ষমা চায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। জঙ্গল থেকে 5টি বাইক একসাথে শহরের রাস্তা ধরে বের হয়। দুপাশে দুজন দুজন করে, মাঝে বর্ণর বাইক। রোবোটিক খোঁজ থেকে বের হয়েছে, পা বায় বর্ণর দিকে ইঙ্গিত করে বলে, নিচে ক্ষিপ্র বলে, ওকে কেউ প্লাস মাইনাস করে ডোবায় ছুরি মেরে আমার দিলটা ঠান্ডা করে। তোর পাক্কা ধানে মইটা এবারেও কি ওই চালিয়েছে? জিছান বলে মজার চলে। বর্ণর কাছে পাত্তা পায় না সিয়ামের বুক ভরা দুঃখ কষ্ট। তার ক্ষুধাধার দৃষ্টির সামনে দ্রুতলয় একেবারে চলেছে ভাই। কথাবার্তা বলতে হচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে। তা নয়তো কি? আমার ক্রাশ ছিল বেচারি। ভীষণ আফসোসের কণ্ঠ তার। তামিম প্রশ্ন করে, কে? রকস্টার সাহেবের মিমি? ইয়েস ব্রো, কিন্তু দুঃখটা স্নান হচ্ছে ধীরে ধীরে। সে আমার আরেক ক্রাশকে বিধ্বস্ত করার পেছনে ছিল তাই। আচমকা থেমে যায় বর্ণ। থামবো বাকিরাও। সিয়াম বাইকসহ থুবড়ে পড়তে গিয়েও বেঁচে গেল। হট করে বর্ণ ঘাড় বাঁকিয়ে চাইতেই ঘাবড়ে গিয়ে বলে, তুই কিন্তু এখন যে ক্যারেক্টারে নেই দোস্ত। হুটহাট এভাবে দেখবি না, ভয় লাগে। আরেক ক্রাশকে বিধ্বস্ত? ও, শুনে ফেলেছ? তোমার ফোরকে ইঙ্গিত করা হয়নি। কণ্ঠমণিতে হাত রেখে, ওকে তো আমি বোনের চোখে দেখি। মিথ্যে কথাটি বলেই ফেলল সিয়াম। বর্ণ নিশ্চুপ চেহারায় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, আরও বেশি সেকেন্ড। একসময় বাইক স্টার্ট করে সামনে এগোতেই আটকে রাখা শ্বাসটুকু সিয়াম নির্বিঘ্নে ছাড়ে। আরিয়ান পিঠ চাপড়াতেই সেও ছুটে তাল মিলিয়ে। বর্ণ বাড়ি গেল না, ফ্ল্যাটেই উঠল। সময় 4:02। ভোরের সূচনা হতে আর কিছুটা বাকি। সারাদিন ফোন ছিল সুইচ অফ। বেডে উপুর হয়ে শুয়ে ফোন অন করতেই নোটিফিকেশনের টিকিট পড়ে গেল। প্রথম 2 মিনিট, তাই আর পার্সোনাল ফোন। আইজা, মাহির, দানিশ শিকদার, আজাদ শিকদার সহ আরও অনেকে প্রায় 1.5 শতাধিক বার ইনজেকশন পুশ করেছে, তাতে ঘুমের মেডিসিন মেশানো। উপরন্তু এক্সট্রা স্লিপিং পিল নিয়েছে, অতএব চোখ ছাপিয়ে ঘুম আসবে এক্ষুনি। বানু কল ব্যাক করল না কাউকে। এতগুলো কল সংখ্যা দেখে ঈষৎ অবাক হয়েছিল বোধ করি। আইজা ঢাকা ছেড়ে যাবার কথা ভাবলেও সুখের জ্ঞান ফিরতে দেখে মত পাল্টে নিলেন। তুফার সাথে কথা হয়েছে, মেয়েটা সেদিকে সামলে নেবে বলে আশ্বাস দিয়েছে। কেবিনে 2টো বেড, একটাতে সাইমা আর আইজা বসে, অপরটাতে সুখে সুখ খাইয়ে দিচ্ছে রুবাইয়া। ঠোঁটের কোণে লেগে গেলে সময় সময় আঁচল দিয়ে মুছে দিচ্ছে মেয়ের গা। সুখ চেহারায় নিষ্প্রাণ, দৃষ্টিতে কোনো চঞ্চলতা নেই, কোনো প্রফুল্লতা নেই, সব যেন থমকে গেছে। বেডের পাশে ডক্টর মেহরাব এবং আঁচল দাঁড়িয়ে সুখকে অবজার্ভ করতে এসেছে। ধূপধাপ শব্দের সাথে দরজা মেলে কেউ প্রবেশ করল হঠাৎ। অবচেতনেই কৌতূহলবশত সকলের চোখ সরে যায় সেদিকে। বর্ণ এসেছে। পথিমধ্যেই থেমে গেল হঠাৎ। চোখ রক্তিম, সারা রাস্তা ঘুমে বিভোর ছিল। মাহিরকে জ্বালা দিয়ে ভোর রাতে দুজনে রওনা হয়েছিল। এক প্রকার মাহিরকে ধমকে ধমকে ঘুম থেকে তুলে এনেছে বর্ণ। বর্ণ এসে গেছে। বর্ণ দেখো দেখো, কে উঠেছে ঘুম থেকে। আসার সময় হলো তোর? ফোন রেখে কোথায় যাস বলতো? কাল থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আম্মুর কথা, নুরার আনন্দমাখা বার্তা বর্ণর কর্ণকৌঠরে পৌঁছালো কিনা কে জানে। সে এক দৃষ্টিতে সুখের দিকে চেয়ে 1 পা 2 পা এগিয়ে আসে। হৃদযন্ত্রটা বুঝি একটুর জন্য স্তব্ধ হয়ে গিয়ে পরপরই ধুকপুক করছে অনিয়ন্ত্রিত হারে। বর্ণর সুচল দৃষ্টি লক্ষ্য করে সে যত এগোচ্ছে ততই সুখের দুর্বল শরীর সেটে যাচ্ছে রুবাইয়াতের সাথে। ফুল খানিক ঝুঁকে মাথার হাত বাড়াতে নিলেই রুবাইয়াতকে জাপটে ধরে সুখ। থরথর কেঁপে অস্ফুট স্বরে নিজস্ব ভাষায় আঁচলের আড়ালে মুখ ঢেকে হাতের ইশারায় সরে যেতে তাড়া দেয়। বর্ণ বোধহয় বাঁক হারালো। স্থির চেয়ে পুনরায় মৃদু হেসে ফুলকে ছুঁতে চাইলে আরও জাপটে ধরে রুবাইয়াতকে কেঁদে দেয় নীরবে। মিস্টার বর্ণ, আপনি একটু সরে দাঁড়াবেন প্লিজ। বর্ণ শুনল মেহরাবের বাণী, মানলও না। স্বেচ্ছায় গুনে গুনে 3 কদম দূরে সরে গেল। রিল্যাক্স ব্রেভ গার্ল, কেউ কিচ্ছু করবে না তোমায়, শান্ত হও। দেখো সবাই আছে এখানে, কেউ দুঃখ দেবে না আর। তাকাও আমার দিকে। সুখের মাথায় হাত বলিয়ে এক নাগাড়ে বলে গেল মেহরাব। বর্ণ তাকিয়ে চোখ স্থির রেখে মনিদয় ঘুরিয়ে একবার সুখের দিকে, আরেকবার মেহরাবকে দেখছে। অতঃপর আরেকবার পরখ করছে মেহরাবের হাতকে। কিছু সময় পর সুখ শান্ত হয়ে আসে। চোখ তুলে মেহরাবকে দেখে।
আর চোখে বর্ণকেও দেখে নেয় ভয়ার্ত। গুড গার্ল। মেহরাব আরও 2-4 বার কথা বলে সুখকে হাসাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে পুনরায় বলল হাত বাড়িয়ে, উইল ইউ বি মাই ফ্রেন্ড হোল? তাতে দাঁত নিষ্পেষিত করে হাত মুঠোবদ্ধ করে নেয় বর্ণ। দৃষ্টির হেরফের না করে মেহরাবের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রয়। ফুল নামে সম্বোধন করল ডক্টর, যা আজ পর্যন্ত কাউকে সম্বোধনের অনুমতি সে দেয়নি। বর্ণ সুখকে দেখে মেয়েটিকে অ্যাকসেপ্ট করবে। বর্ণ হয়তো মনে মনে হেসেছিল এটা ভেবে যে ভুল স্বেচ্ছায় কখনো ছেলেদের সাথে কথোপকথন করা তো দূর, চোখ তুলে তাকানোর ইচ্ছেও পোষণ করেনি। সেখানে ফ্রেন্ডশিপ গ্রহণ করা দুঃস্বপ্ন। অথচ সুখ বিহ্বল চোখে ফ্যালফ্যাল চেয়ে একবার বর্ণকে দেখে খানিক পর ধীরে ধীরে ডান হাতটা তুলে মেহরাবের সাথে হ্যান্ডশেক করে ফ্রেন্ডশিপ গ্রহণ করে নিল। নুরা খুশিতে লাফিয়ে ওঠে। তার আর সুখের ফ্রেন্ডশিপ একই জনের সাথে হয়েছে বিধায়। বর্ণ শক্ত চোয়ালে দেখে গেছে দুজনের মেলানো হাতের দিকে। বুকের বাঁ পাশে কিছু একটা পড়ছিল সে সময়। সুখ কি সেই পুরো গন্ধটা উপলব্ধি করতে পেরেছিল? পাথর অনুরূপ শক্ত চোয়ালে থমকে বসেছিল বর্ণ। দুপাটি দাঁতে দাঁত খিল ধরেছে যেমন। কপালের নীলচে কালো রগ ফেঁপে উঠে সময় সময়। পরিচ্ছন্ন করিডোরে তখন গুটি কয়েক লোকের আনাগোনা। শ্বাস প্রশ্বাসের ফোঁস-ফোঁস শব্দ আশেপাশে ভেসে বেড়ায়। বস তার বেজায় ক্ষেপে আছে সেটা বুঝতে বাকি রইল না মাহিরের। আর চোখে দেখে চুপটি করে দুহাত ভাঁজ করে খানিক ঘেঁষে দাঁড়ালো সে। কিছু বলতে নেবে মন স্থির করে বলা হয় না। বর্ণ ফিসফিসিয়ে উঠে চটে যাওয়া মেজাজ দেখিয়ে, তুই দেখেছিস মাহির, ওই ডক্টর ফুলকে স্পর্শ করেছে? ফ্রেন্ডশিপ পেতেছে নাকি? আর ফুল বেয়াদবটা কীভাবে হাত মিলিয়েছে দেখছিস তো? ইতস্তত করছিল ছেলেটা, ঘাড়ে আলতো হাত বুলিয়ে মিনমিন করে, নো বস, আমি তো তখন ওখানে উপস্থিত ছিলাম না, তাই জেলাস জিনিসটা মিস করে গেছি। একটা স্যাড সং। শেষ বাক্যটি আফসোস মিশ্রিত নিম্ন আওয়াজে বললেও বর্ণর কানে সূচের মতো বিঁধে গেল ঠিকই। সময় ব্যয় হয় না। বাজ পাখি শিকার ধরার মতো খপ করে মাহিরের কপাল টেনে মুখোমুখি নিয়ে এলো। অপ্রত্যাশিত ঘটনায় বুক ধড়ফড়ায়। মাহির চোখ গিলে বর্ণর চোখের দিকে তাকাতে শ্বাসরোধ অনুভূত হয়। ভুল শব্দ উচ্চারণ করে রাগের বহন বাড়িয়ে দিয়েছে বুঝি বসে। তুই বলতে চাস আমি জেলাস? মাহির মনিদয় এধার ওধার ঘুরায়। কিছু ঝোড়া দৃষ্টি ঘুরে ফিরে তাদের দিকে তাকাচ্ছে। মান সম্মান দফা রফা। জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নেড়ে একবার হ্যাঁ একবার না ইঙ্গিত করে বলল বিজ্ঞের মতো, আপনি যে সেদিন বললেন সুখের প্রেমে পড়েছেন, চোখের সামনে প্রেমিকার সাথে পরপুরুষের সখ্যতা গড়ে উঠলে বুকের ভিতর যে অগ্নি অস্ফুলিঙ্গ উতলে পড়া ফিলিংস হয় তাকে জেলাসি বলে বস। ছুঁড়ে ফেলার মতন বর্ণ তার কলার চেপে দেয়। কঠোর দৃষ্টি বজায় রেখে দাঁতে দাঁত নিষ্পষিত করে বলে, জেলাসের সংখ্যা জানতে চেয়েছি আমি। চোখের সামনে থেকে বহিষ্কার হ, গেট লস্ট। কেবিন নাম্বার 308। এখানে সুখের অবস্থান। মেয়েটার নিষ্প্রভ অনুভূতিতে চুপচাপ বসে, এক দৃষ্টে বন্ধ জানালার বাইরে তাকিয়ে। টমিকে তার কোলে তুলে দিল নুরা। তাও যদি একটু হাসে, তবে সুখ হাসে না জোরপূর্বক, তাদের মান রক্ষার্থেও নয়। উল্টো মেহরাবের দিকে ভয়ে ভয়ে চেয়ে যথাসম্ভব নিজেকে গুটিয়ে রাখায় ব্যস্ত। রুবাইয়াত সহ আইজা ও সাইমা অপর বেডে বসেছে। মেহরাবের কেন যেন ইচ্ছে করছিল না যেতে। উপরন্তু নুরার উদ্দীপনা, তবে তাকে যেতে হবে। টুল ছেড়ে উঠে দাঁড়ালো সে। মৃদু হেসে নুরার চুল এলোমেলো করে চেয়ার চেষ্টা চালিয়ে বলে, যাই তবে কিউটি পাই। অতঃপর সুখের দিকে কোমল দৃষ্টি ফেলে। চোখাচোখি হয় এক ঝলক। কী হিসেবে তখন মেহরাবের সাথে হাত মিলিয়েছিল সুখ জানে না। আপনা আপনি যেটে ঘটে গিয়েছে সব। পরবর্তীতে সে কিন্তু একটিবারও মেহরাবের ডাকে প্রত্যুত্তর করেনি। দুবার ঘাড় কাত করে শুষ্ক মুখে তার কথায় সায় জানিয়েছিল কেবল। মেহরাব মৃদু কণ্ঠে বিদায় নেয়, যাচ্ছে কিন্তু ফুল। নিরুত্তাপ সুখের মনে কেবল অনুভূতি হলো, কে জানে, তবে ছোট্ট নুরার ভালো লাগলো না। মনে হলো ফুল ডাকটা শুধু বর্ণর মুখে মানায়। বলল ঠোঁট উল্টে পাল্টে, ফ্রেন্ড, তুমি একে ফুল বলে ডাকবে না, সুখ পাখি নামে না হয় ডেকো। মেহরাব খানিক চোখ পাকিয়ে তাকায়। বোধ করি সুখ পাখি শব্দটিও বিড়বিড় করে সে সময়। বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে। হাত ঘড়িতে সময় দেখে নেয়, দুপুর 2:45। বাড়ি ফিরতে হবে।
আজ শুক্রবার। এই দিনের অর্ধেক সময় বোন এবং তার পরিবারের একাংশ ছোট মিরাফের জন্য বরাদ্দ। এই দিনে তারা মামা ভাগ্নি এবং ভাগ্নির শ্রদ্ধেয় মাম্মি মিলে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। মিরাফের বাবা থেকেও নেই, এতে স্বদেশ পড়ে থাকে মাতৃভূমির ছেড়ে। দিন দুয়েক পর পর কল আসে ঘণ্টাখানেকের জন্য। দেশের সেম মাটিতে কবে পা রেখেছিল ইয়াত্তা নেই। মেহেরাব অন্যমনস্ক থাকায় দেখতে পেল না একটি কলার খোসার সামনে থুবড়ে পড়েছে কোত্থেকে এসে। তার হাঁটার ফাঁকে নজর ছিল ঘড়িতে। সে তো গলেতে ঝুলল। হোয়াট? কোট ডান হাতে ভাজা। গুনে গুনে ৩ কদম এগোতে আচমকা কলার খোসায় পা পড়ে স্লিপ খেয়ে মুখ থুবড়ে অগ্রভাগে পড়ে যেতে ধরে, অথচ সৌভাগ্যবশত পড়ল না। একটা শক্তিশালী হাত তার পিঠের চেক শার্ট খামচে ধরে রেখেছে। পেছনে টান পড়ায় শার্টের দুটো বাটন ঠাস ঠাস ছিঁড়ে সিঁড়ি বেয়ে গড়াগড়ি খেয়ে কোথায় একটা চুপে গেল। হাতের ফাইল গলার স্থিত সিঁড়ির মাঝখানে। মেহেরাব ঝুঁকে আছে সিঁড়ির মুখোমুখি। পিঠ খামচে ধরা হাতটি সন্তর্পণে ছেড়ে দিলে নিঃসন্দেহে সিঁড়িতে গড়াগড়ি খেয়ে হাত পা নাক ছিটকে ভেঙে। আরে ডক্টর, স্টে সেফ। না জানি কখন কী ঘটে যায়। সোজা করে দাঁড় করিয়ে দেওয়া হয় তাকে। বুকের হাত চেপে প্রথমে জোরে জোরে কয়েকটা শ্বাস টানল মেহেরাব। বুকের স্পন্দন নিয়ন্ত্রণ হারিয়েছে আতঙ্কে। নিজেকে সামলে পাশে চাইল। পকেটে 2 হাত ভরে বুড়ো ফুটিয়ে আসা আসফিয়ান বর্ণ। দৃষ্টি কেমন যেন। মাত্র যা ঘটে গেল তা অনাকাঙ্ক্ষিত ছিল। মেহেরাব আশেপাশে চোখ হাঁটিয়ে উৎসুক দৃষ্টিতে দেখে নেয়। দুটো স্টাফ এগিয়ে আসে। হাতের ইশারায় তাদের কাছে আসতে নিষেধ করে বুঝিয়ে দেয় সে ঠিক আছে। একটা ছোট্ট থ্যাঙ্কস হবে না ডক্টর? অ্যাজ আই থিঙ্ক আমার কাছে আপনার থ্যাঙ্কফুল হওয়া উচিত। একটু লজ্জাবোধ করল না বর্ণ কথাগুলো উচ্চারণ করতে, বরং সুচলো চক্ষুদায় একটু তাচ্ছিল। খানিক অদৃশ্য খোঁচা প্রকাশ পাচ্ছিল ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা। ডক্টর চকিতে তাকায়। আসলেই থ্যাঙ্কফুল হওয়া উচিত, নচেত এতক্ষণে শ্মশান ঘাট পরিদর্শন করে আসতে হতো। সৌজন্য হেসে মৃদুস্বরে কৃতজ্ঞতা জানায়। থ্যাঙ্কস এ লট রকস্টার সাহেব। থ্যাংক ইউ ভেরি মাচ। গত 2 দিন যাবৎ সুখের সাথে কথা বলার চেষ্টা করছে বর্ণ, কিন্তু মেয়েটা নিশ্চুপ। তাকে দেখেই ভয়ে যে কারো পিছু লুকিয়ে যাচ্ছে। এমনকি সব পুরুষেরই সে ভয় পাচ্ছে। কথা বলছে না দেখে হয়তো বর্ণর জেদ কিংবা আগ্রহ গণচুম্বী হয়েছে ফুলের রেসপন্স পাওয়ার। আজ দুপুরে সুখকে ঘিরে রাখা 3 রমণীকে কৌশলে লাঞ্চ করতে অপর কেবিনে পাঠিয়ে সে একা কথা বলতে চেয়েছিল। অথচ মেয়েটা তার ছায়া দেখা মাত্রই ফুপিয়ে বেডের সাথে সেটে গিয়ে গুটিসুটি মেরে রইল। বর্ণ এও লক্ষ্য করেছে সুখের শরীর অস্বাভাবিক কাঁপছিল তখন। বারবার হাত জোর করে দূরে সরে যাওয়ার মিনতি করেছিল। সেই মুহূর্তে থমকে গেল বর্ণ, স্তব্ধপ্রায়। ফুল তাকে ভয় পাচ্ছে এই ভেবে যে সে হয়তো তাকে বাজেভাবে ছুঁয়ে কলঙ্কিত করে দেবে। সেদিনের ওই জানোয়ারগুলোর সাথে তাকে গুলিয়ে ফেলছে না তো ফুল। বর্ণ তখনই বেরিয়ে আসে আইজাকে পাঠিয়ে দিয়ে। হসপিটাল থেকে চলে এলো। 3 জনে আলাদা আলাদা 3টি ফোন তার মতো একটি গ্যাং পরিচালনা করার। ওই ফোনে কথা চলাকালীন সময়ে প্রতিটি সদস্য যেন এক একটা রোবট। তাদের কথায় তখন ঘুণাক্ষর টের পাবার জো নেই। বাস্তব জীবনে এই 5 জনের অবিচ্ছিন্ন বন্ধুত্ব বহু বছর ধরে। তাদের পরস্পরের সাথে পরস্পরের সম্বোধন। তুই? ল্যাবে ছিল জিসান, বর্তমানে সিকিউরিটি কনসাল্টিং ফার্ম প্রতিষ্ঠানের পেনিস্ট্রেশন টেস্টার পদে আছে সে। কম্পিউটারে নজর ডুবিয়ে রাখার মাঝে ব্যাঘাত ঘটে, হাঁটু ভাইব্রেশন করে ওঠায়। চতুর মস্তিষ্ক চট করে বুঝে যায় ডাক এসেছে। ল্যাবে সে ছাড়া কারো উপস্থিতি নেই। জিসান দ্রুত 3 আঙুলে ফোনখানা বের না করেই ব্লুটুথ কানে গুঁজল। এক সংযোগের সাথে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আরও 3 জন যুক্ত আছে। সকলের সম্মতির স্বর বর্ণর কানে আসে। জেফ। দৃঢ় স্বরে কিছু একটা আদেশ করতে জিসান জবাব করে, ইয়াস ইফ। ইট উইল বি কমপ্লিট ভেরি সুন। কথোপকথনের সমাপ্তি সেখানে। বহু প্রচেষ্টাও রাগ কমছিল না বর্ণর। সময়ের সাথে সাথে বিক্ষিপ্ত হচ্ছিল উত্তপ্ত মস্তিষ্কের কণায় কণায়। হসপিটালের নিচে রেস্টুরেন্টে গেল। আজও ভয়ার্ত আতঙ্কিত সুখকে শান্ত করতে মেহেরাব উপস্থিত হয়েছিল। আসার পথে কানের গোড়ায় হিসিয়ে তো বলেছে,
ফুলকে যেন টাচ না করা হয়। তখন অবশ্য ডক্টররা জানতে চেয়েছিল ভীষণ অমায়িক স্বরে, বোনকে খুব ভালোবাসেন বুঝি? ঠিক সেই মুহূর্ত থেকে মস্তিষ্কে আগ্নেয়গিরি লাভা আছড়ে পড়েছে যেন। রেস্টুরেন্টে চুপচাপ ধরে বসে রইল সে, কিছু অর্ডার করল না। মেজাজের দফারফা করতে হুট করে মেহরাব এসে হাজির হলো। অনুমতিও চাইল না সামনের চেয়ারে বসবে নাকি। বর্ণ জবাব দেয়নি, ভস্ম করে দেওয়া মনোভাব নিয়ে চেয়ে থাকলো অনিমেষ। মেহরাব ততক্ষণে নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে আসন পেতে নিয়েছে। তবে বর্ণর চাহনি থেকে খানিক ফরকালো, গলা খাকারি দিয়ে প্রশ্ন করে অল্পক্ষণ পরেও নজরের হেরফের না হওয়ায়, রকস্টার সাহেব, এনিথিং রং? এভাবে তাকিয়ে আছেন যে? বর্ণর ভাবান্তর হলো। কই? দৃঢ় চেয়ারে তাকিয়ে রইল কঠোর দৃষ্টি ফেলে। টেবিলের কিনারা হাতের মুঠোয় এমনভাবে চেপে ধরল যেন ঘুরিয়ে রেখে দিতে পারলেই তৃপ্তি মিটত। দাঁতে দাঁত নিষ্পেষিত করে জবাব দিল বর্ণ, এক্সকিউজ মি ডক্টর, এরা আমার চোখ, এদের মালিক আমি। যখন যেভাবে ইচ্ছে তাকাতে পারি, কৈফিয়ত দিতে হবে? বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।